আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্রিটিশ রাজনীতিবিদ ও সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশের আদালতের দেয়া দণ্ডাদেশ নিয়ে কাটাছাড়া চলছে টেমস নদীর ওপারে ওয়েস্টমিনিস্টারে। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার কেসি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মত দিয়েছেন। ব্রিটেনের রাজপরিবারে নিয়োগকৃত রাজার আইন উপদেষ্টা হিসেবে পরিচিত এই আইনজীবী বলেছেন, এই রায়ে টিউলিপের এমপি পদ ও লেবার পার্টির সদস্য পদ কোনো কিছুতেই আঁচ পড়বে না। এর মধ্যে টিউলিপের দল লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত হিসেবে টিউলিপ ন্যূনতম ন্যায় বিচারের সুযোগ না পাওয়ায় তারা এই বিচারের রায় মানছে না। উল্টো আশঙ্কা দেখা দিয়েছে, টিউলিপ যেহেতু ক্ষমতাসীন দলের এমপি, তাই ব্রিটিশ সরকার পররাষ্ট্র দপ্তর বা এফসিডিও এর মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে কৈফিয়ত তলব করতে পারে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের রাজনৈতিক প্রতিবেদক রব পায়েল বলছেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের কথা ভাবছেন ব্রিটিশ এই সংসদ সদস্য। তবে আমাদের বিশ্লেষণ হলো, অন্য দেশে হওয়া মামলার রায় নিয়ে ব্রিটেনের আদালতে এ ধরনের মামলা করা প্রায় অসম্ভব। ব্রিটিশ আদালতে না হলেও টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কমপক্ষে দুটি আন্তর্জাতিক সংস্থায় নালিশ বা অভিযোগ জানাতে পারেন। সংস্থা দুটির একটি হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি এবং অন্যটি হলো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ এর কমিটি অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ানস। প্লট দুর্নীতি মামলায় টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারিক প্রক্রিয়ার সুনির্দিষ্ট কয়েকটি দুর্বলতা তুলে ধরে এই দুটি সংস্থা নালিশ করার প্রস্তুতি নিচ্ছে টিউলিপের আইনজীবীরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। পহেলা ডিসেম্বর ঢাকার একটি বিশেষ জজ কোর্ট প্লট দুর্নীতির এক মামলায় ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি যদিও হ্যামস্টেড ও হাইগেটের এমপি, পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে। এই রায়ের পরপরই টিউলিপ সিদ্দিক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এই বিচারকে সম্পূর্ণ ফার্স এবং ক্যাঙ্গারু কোর্টের রায় বলে অভিহিত করেন। তিনি বারবারই অভিযোগ করেছেন যে মামলাটি সাজানো বা ফেব্রিকেটেড। প্লট দুর্নীতির অভিযোগে বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের রায়কে স্বীকৃতি দিতে রাজি নয় যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টিও। রায়ের প্রতিক্রিয়া দলটির একজন মুখপাত্র বলেছেন, টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বারবার অনুরোধ জানালেও বাংলাদেশের কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। কোনো অভিযোগ আনা হলে অভিযুক্ত ব্যক্তির আইনগত প্রতিরক্ষা উপস্থাপনের সুযোগ পাওয়া উচিত, কিন্তু এই ক্ষেত্রে তা হয়নি। সেজন্যই আমরা এই রায়কে স্বীকৃতি দিতে পারি না। এদিকে এই রায় নিয়ে কথা বলেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার, যিনি কিংস কাউন্সিলের সদস্য। কিংস কাউন্সিল বা কেসি হলো ব্রিটেনের রাজ পরিবারের মনোনীত রাজার আইনজীবী প্যানেলের সদস্য। 2 ডিসেম্বর তিনি ব্রিটেনের সংবাদ মাধ্যম এলবিসির সাংবাদিক অ্যান্ড্রু মার্কে দেয়া সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন, মিস সিদ্দিকের সুষ্ঠু বিচার হয়নি এবং প্রসিকিউশন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। এলবিসি তাদের রিপোর্টে বলেছে, এটি থেকে বোঝা যায় ব্রিটেনের সাবেক বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড কেসি এবং প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ডমিনিক রিভ সহ এই মামলায় পরামর্শদাতা সিনিয়র আইনজীবীরা বলেছেন যে এই বিচার অন্যায্য হয়েছে। চেরি ব্লেয়ার বলেছেন, সমস্যাটি হলো টিউলিপের অনুপস্থিতিতে তাকে পলাতক হিসেবে বিচার করা হয়েছে। সমস্যাটি হলো এই কার্যক্রমে তার কোনো আইনি প্রতিনিধিত্ব ছিল না এবং লন্ডনে তার আইনজীবীরা কর্তৃপক্ষকে অবহিত করার চেষ্টা করেছিলেন যে তিনি এখানে আছেন এবং তার বিরুদ্ধে অভিযোগের জবাব দিতে প্রস্তুত, এবং তার বিরুদ্ধে এই অভিযোগের বিশদ বিবরণ চাওয়া সত্ত্বেও বাংলাদেশ কর্তৃপক্ষ এককভাবে তাকে একটি প্রমাণও দিতে ব্যর্থ হয়েছে, যাতে তিনি প্রতিক্রিয়া জানাতে চাইলেও পারেন। চেরি ব্লেয়ার অভিযোগ করেছেন, টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি আইনজীবীকে ভয় দেখানো হয়েছে, তাই তিনি তার প্রতিনিধিত্ব করা থেকে সরে এসেছেন। চেরি ব্লেয়ার বলেছেন, এই রায়ের ফলে টিউলিপের এমপি পদ এবং লেবার পার্টির সদস্য পদের কোনো ক্ষতি হবে না। দর্শক, এই রায় এবং টিউলিপের মামলা করার হুমকি যুক্তরাজ্যের অভ্যন্তরে লেবার পার্টির উপর বড় চাপ সৃষ্টি করেছে। লেবার পার্টি যেহেতু আনুষ্ঠানিকভাবে এই রায় প্রত্যাখ্যান করেছে, তাই তারা এখন তাদের নির্বাচিত এমপির পিছনে কূটনৈতিক সমর্থন দেওয়ার চিন্তা ভাবনা করছে। বিশেষ করে ব্রিটেনের সরকার বিরোধী বলে পরিচিত এমন কয়েকজন হাই প্রোফাইল আইনজীবী টিউলিপের বিরুদ্ধে দেয়া এই রায়কে অন্যায্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মত দেয়। লেবার পার্টি বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কৈফিয়ত চাইতে পারে। সেক্ষেত্রে লেবার পার্টি যেহেতু ক্ষমতাসীন দল, তাই তারা ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এফসিডিওর মাধ্যমে আগাতে পারে। এফসিডিও হলো ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস
যারা কূটনৈতিকভাবে অন্য দেশের কাছে কৈফিয়ত তলব করে। সূত্রগুলো বলছে এক্ষেত্রে কয়েকটি বিষয় জবাব চাওয়া হতে পারে। প্রথমত, টিউলিপের আইনজীবী টিম এবং ব্রিটেনের হাই প্রোফাইল 5 জন ব্যারিস্টার বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন সে ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে। অর্থাৎ এই মামলার বিচার প্রক্রিয়ায় কি ধরনের ডিউ প্রসেস অনুসরণ করা হয়েছে। দ্বিতীয়ত, মামলার রায় বলা হয়েছে টিউলিপ সিদ্দিক নিজে কোনো প্লটের জন্য আবেদন করেননি। তার বিরুদ্ধে অভিযোগটি হলো সরকারি ক্ষমতা অপব্যবহার করে প্লট বরাদ্দের দুর্নীতিতে প্রভাব খাটানোর। মামলার সারসংক্ষেপে বলা হয়, টিউলিপ তার খালা মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব খাটিয়েছিলেন যাতে তার মা শেখ রেহানা এবং অন্য 2 ভাই বোন ঢাকার একটি সরকারি প্রকল্পে একটি প্লট লাভ করতে পারেন। রায় আদালত বলেছেন, আসামি টিউলিপ সিদ্দিক তার খালার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল, ইন্টারনেটের বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে। কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। সেখানে তারা বলেছেন কোনো ধরনের ডিজিটাল এভিডেন্স তারা আদালতে হাজির করতে পারেননি। বিশেষ করে রাষ্ট্রপক্ষ দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে দুর্বল ডিজিটাল সাক্ষ্য বা কেবল প্রভাব খাটানোর মতো অপ্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভর করছে কিনা, যা বাংলাদেশের সাক্ষ্য আইনের 65B ধারা অনুযায়ী ফরেনসিক প্রয়োজনীয়তা পূরণ করেনি। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, টিউলিপ সিদ্দিক বর্তমান ব্রিটিশ এমপি হওয়ায় এবং লেবার পার্টি এই রায়কে স্বীকৃতি দেবে না বলে ঘোষণা করায় এই মামলা যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে শীতল করতে পারে। সূত্রগুলো বলছে, বাংলাদেশের আদালত থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিষয়টি নিয়ে কাজ শুরু করতে পারে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় এই মুহূর্তে টিউলিপকে নিয়ে খুব বেশি চিন্তিত নয় ব্রিটিশ সরকার। তবে ফৌজদারি দণ্ড থাকায় টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন না। কিন্তু তার এই দণ্ড কমনওয়েলথভুক্ত দেশ সহ বাংলাদেশের মিত্র রাষ্ট্রগুলোতে তার আন্তর্জাতিক ভ্রমণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেজন্য বিষয়টি নিয়ে খুব শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে কূটনৈতিক চ্যানেলে জানতে চাইবে ব্রিটিশ সরকার। দর্শক, এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের রব পায়েল খবর দিয়েছেন, টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানহানির মামলা করার কথা ভাবছেন। স্কাই নিউজের সাংবাদিক পায়েল বলেছেন, এই মামলা মোকাবেলা করতে যদিও টিউলিপ বাংলাদেশে যাচ্ছেন না, তবে ঢাকার কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানির মামলা করার বিষয়ে আলোচনা চলছে বলে নানা সূত্রে খবর মিলেছে। ধারণা করা হচ্ছে, টিউলিপ সিদ্দিক তার দণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের কোনো উচ্চ আদালতে আপিল বা অভিযোগ করবেন না। সেক্ষেত্রে আমাদের বিশ্লেষণ হলো, ব্রিটেনের কোনো আদালতে টিউলিপ সিদ্দিকের পক্ষে এ ধরনের মামলা করা প্রায় অসম্ভব। ব্রিটিশ আইনজীবীরা মনে করেন এর পেছনে বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত, বিদ্বেষমূলক বিচারের মামলা সফল হতে হলে টিউলিপের বিরুদ্ধে আনা মূল ফৌজদারি মামলাটি তার পক্ষে নিষ্পত্তি হতে হবে। যেহেতু ঢাকার আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে, আপিলে খালাস না পাওয়া পর্যন্ত এই গ্রাউন্ডে মামলা করা সম্ভব নয়। দ্বিতীয়ত, সবচেয়ে বড় আইনি বাধা হলো বিদেশি সার্বভৌমত্ব রক্ষা করা বা ফরেন সভরিয়ান ইমিউনিটি। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রসিকিউটর বা বিচারকের কাজকে রাষ্ট্রের সার্বভৌম বা বিচারিক কাজ বা অ্যাক্ট অফ স্টেট হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের একটি নিম্ন আদালতের রায় ধরে যুক্তরাজ্যের আদালতগুলো সাধারণত অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের বিচারিক প্রক্রিয়া হস্তক্ষেপ করতে অনিচ্ছুক হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। তবে টিউলিপের পক্ষে নামা কিংস কাউন্সিলরদের পরামর্শে টিউলিপের আইনজীবীরা দুটি বিকল্প অপশনের দিকে ঝুঁকতে পারেন। এর একটি হলো ইউএন হিউম্যান রাইটস কমিটিতে অভিযোগ দায়ের করা। যদিও জাতিসংঘ মানবাধিকার কমিটি কোনো পূর্ণাঙ্গ আদালত নয়, তবে এটি একটি আধা বিচার বিভাগীয় বা কোয়াসি জুডিশিয়াল ফোরাম। দর্শক, এক্ষেত্রে একটি শর্ত আছে, যে দেশের বিরুদ্ধে অভিযোগ সেই দেশটি যদি ইন্টারন্যাশনাল কভেনেন্ট অব সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বা ICCPR চুক্তির অপশনাল প্রোটোকল স্বাক্ষর করে থাকে, তবে এই কমিটিতে অভিযোগ করা যেতে পারে। বাংলাদেশ 2000 সালের 6 সেপ্টেম্বর ICCPR চুক্তিতে অ্যাকসেশন বা যোগদান করেছিল, যার ফলে চুক্তি অনুযায়ী বাংলাদেশকে মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন জাতিসংঘের হিউম্যান রাইটস কমিটির কাছে জমা দিতে হয়। কিন্তু প্রথম ঐচ্ছিক প্রোটোকল স্বাক্ষর না করায় এই কমিটি কোনো ব্যক্তি বিশেষের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ বা নালিশ গ্রহণ করতে পারে না। সংশ্লিষ্টরা বলছেন, টিউলিপের পক্ষে জাতিসংঘ মানবাধিকার সংস্থায় আবেদন করা সম্ভব হয়তো হবে না, তবে বিকল্প একটি অপশন আছে যেখানে টিউলিপের পক্ষ থেকে নালিশ করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। সেটি হলো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা IPU। IPU এর কমিটি অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ানস নামে একটি
বিশেষ কমিটি আছে, যার মূল কাজ হলো বিশ্বব্যাপী সংসদ সদস্যদের মানবাধিকার রক্ষা করা এবং তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তদন্ত করা। টিউলিপ এই সংস্থার কাছে অভিযোগ করলে সরেজমিনে তদন্ত দল পাঠাতে পারে আইপিইউ। যদিও আইপিইউর সিদ্ধান্ত সরাসরি আইনগতভাবে বাধ্যতামূলক আদালতের রায়ের মতো নয়, তবে এর একটি শক্তিশালী রাজনৈতিক চাপ সৃষ্টির ক্ষমতা আছে। এটি আন্তর্জাতিক সংসদীয় সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এবং সংশ্লিষ্ট দেশের উপর কূটনৈতিক চাপ বাড়াতে সাহায্য করে। বাংলাদেশ আইপিইউর একটি সদস্য রাষ্ট্র, তাই তারা এই ফোরামের নিয়ম মেনে চলতে বাধ্য। দর্শক, যদি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কৈফিয়ত তলব করে এবং টিউলিপ সিদ্দিক আইপিইউতে বিষয়টি নিয়ে নালিশ করে, তাহলে বড় ধরনের ইমেজ সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ সরকার। তাতে ব্রিটিশ সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ারও আশঙ্কা থেকেই যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সামাজিক দর্শক, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের খুশির বন্যা দেখা যাচ্ছে। বিশেষ করে জনাব খলিলুর রহমান, যিনি নিরাপত্তা উপদেষ্টা রূপে নিয়োগ লাভ করার পর অনেক বিতর্ক তৈরি করেছেন। আর সম্প্রতি তিনি ভারত সফর করেছেন। সেই ভারত সফর করার পরেই দেখা গেল আওয়ামী লীগের মধ্যে একটা নিদারুণ উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে আছেন, তাদের অনেকগুলো যে ইন্টারনাল কানেক্টিভিটি রয়েছে, নিজেদের মধ্যে তারা যে সকল কথাবার্তা বলে, তারপরে তাদের যে সকল ওয়েব মিটিংগুলো হয়, এগুলো লিক বা এগুলোর অনেক খণ্ডিত চিত্র ইন্টারনেটে অনেক সময় ভাইরাল হয়ে যায়। তো সেখানে গত এক সপ্তাহে দেখা যাচ্ছে যে তারা অনেকটা ইউরেকা কি যেন একটা পেয়ে গেছেন জনাব খলিলুর রহমান সাহেবের দিল্লি সফরের পর। একই অবস্থা কলকাতার যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন, তাদের কথাবার্তা, আর শেখ হাসিনার যে সাবেক প্রধানমন্ত্রী, ওনার যে বক্তব্য, ঝাঁঝালো বক্তব্য, এটি গত এক সপ্তাহ রীতিমতো বারুদের মতো হয়ে গেছে। পয়েন্টিভ, তারপর প্রোগ্রেসিভ, এরপরে অ্যাজ ইট ইজ, মানে তিনি প্রধানমন্ত্রী আছেন, ক্ষমতাচ্যুত হননি, খুব অল্প সময়ের জন্য তিনি বিদেশ ভ্রমণে গেছেন, ওখানে বসে তিনি শুনতে পেয়েছেন তার সিংহাসনে কেউ হয়তো বসেছে। ওটা শোনার পর তার যেভাবে রাগ হচ্ছে এবং যেভাবে তিনি যাকে বলা হয় প্রতিশোধ নেয়ার মতো ক্ষমতা রাখেন বা পারেন, অ্যাজ ইট ইজ ওইরকম একটা ভাব তার বক্তব্যে গত এক সপ্তাহ যাবৎ লক্ষ্য করা যাচ্ছে। এটা কেন হচ্ছে, কি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটু বলে নেই। দ্বিতীয় যে লক্ষণ, সেটি হলো দিল্লিতে জনাব খলিলুর রহমান যে বৈঠক করেছেন, সেই বৈঠক সম্পর্কে রাষ্ট্রের পক্ষ থেকে বা খলিলুর রহমান সাহেবের পক্ষ থেকে তেমন কিছু বলা হয়েছে এরকম আমার নজরে আসেনি। কিন্তু ওখানে তিনি ছিলেন, তার সঙ্গে ভারতের কর্তৃপক্ষ ছিলেন, অজিত দোভাল ছিলেন। অজিত দোভালের সঙ্গে আবার মার্কিন রাষ্ট্রদূত ভারতে যিনি আছেন নিয়োজিত, সেই মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। এরকম বৈঠক হয়েছে, নানা রকম সেই বৈঠকের মানে সত্য মিথ্যা বানানো কুৎসা, হোয়াট এভার মেবি, ডাজ নট ম্যাটার। আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন সোশ্যাল মিডিয়াতে, তারা এত চমৎকারভাবে তারা সেই জিনিসগুলো প্রচার করছেন। আপনি যদি শুনেন, মানে আমার কাছে মনে হয় অনেকগুলো বক্তব্য একেবারে ডাহা মিথ্যা, কিন্তু তাদের বক্তব্য শুনলে মনে হবে যে অজিত দোভাল, মার্কিন রাষ্ট্রদূত এবং জনাব খলিলুর রহমান তারা যখন বৈঠক করছিলেন, তো বৈঠকের আগে তিনজনই সেই ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। সেই ইউটিউবার শিখিয়ে দিয়েছেন তিনজনকে এভাবে কথা বলবে। তারপরে তারা আবার যেভাবে কথাগুলো বলেছেন, কথাগুলো বলার পরে ওই সময়টাতে সেই ইউটিউবার উপস্থিত ছিলেন বা তারা উপস্থিত ছিলেন, শুনেছেন। এরপরে আবার পরবর্তীকালে সেই মানে তিনজন ব্যক্তি তারা যা কিছু বলেছেন ওটার একটা লিখিত প্রতিবেদন আবার সেই ইউটিউবারের কাছে জমা দিয়েছেন। তো এইভাবে অনেকে বিশ্বাসযোগ্য করে বর্ণনা করছেন যে অ্যাজ ইট ইজ, যে সকাল 9:30 সময় খলিলুর রহমান সাহেব ঢুকলেন, তিনি ওই জায়গাতে দাঁড়িয়েছিলেন, 5 মিনিট পরে তাকে ভিতরে ডেকে নেওয়া হলো। এরপর অজিত দোভাল আসলেন, তার সঙ্গে হ্যান্ডশেক করলেন, বসে থাকলেন। অজিত দোভালের একটি চোখ পিটপিট করছিল, মুখে ছিল মুচকি হাসি। তিনি হাতটা বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য, কিন্তু পরিপূর্ণভাবে খলিল সাহেবের সঙ্গে যেন করমর্দন না হয়, হাতের প্রথম
4টি যে আঙুল, সেই আঙুলের অল্প অংশ যেভাবে ব্রিটেনের রানী হাত বাড়িয়ে দেন হ্যান্ডশেক করার জন্য, তিনি কখনো ফুল হ্যান্ডশেক করেন নাই কারোর সঙ্গে, একমাত্র নেলসন ম্যান্ডেলা ছাড়া। ওইরকমভাবে অজিত দোভাল খলিলুর রহমান সাহেবের সাথে হ্যান্ডশেক করেছেন। তো এরকম মানে বানানো একটা দৃশ্য আপনি কল্পনা করে চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে, অ্যাজ ইট ইজ অজিত দোভাল তাকে বলে দিয়েছেন, বা ওই দৃশ্য তার কাছে, ভিডিও ফুটেজটা তার কাছে আছে। এরপরে কি হলো, মানে আমি গল্প বলছি কিন্তু এটা কিন্তু বাস্তবতা নয়। এরপরে কিছুক্ষণ পরে সেখানে তারা বসে রইলেন, কোনো কথাবার্তা নেই। এমন সময় মার্কিন রাষ্ট্রদূত এলেন, তারপর তাদের আলোচনা শুরু হলো, এইভাবে গল্প চলতে থাকলো। এবং সেই গল্পগুলো শুনে আওয়ামী লীগের লোকজন খুশি হলো না আসলে সেখানে কি হয়েছে সেটা তারা জানার পরে তাদের খুশি হয়েছে আমি বলতে পারবো না। দ্বিতীয় যেটি হলো সেটা হলো যে দিল্লি থেকে তিনি কাতারে গিয়েছেন। তো কাতার অনেক দিন ধরে, সেই 80-র দশক থেকে এখন পর্যন্ত বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ যে রাজনীতির জটিলতা কুটিলতা রয়েছে সেগুলোর সমাধান হয় কাতারের রাজধানী দোহাতে। এবং এ ব্যাপারে কাতারের যে রাষ্ট্রীয় বিভাগ, পররাষ্ট্র বিভাগ এবং তাদের যে ইন্টেলিজেন্স বিভাগ, বিশেষ এক্সপার্ট তারা রয়েছে। তারা তালেবানদের সঙ্গে, হুতিদের সঙ্গে, ইরানের সঙ্গে, হিজবুল্লাহর সঙ্গে, তারপরে পাকিস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে এই বড় বড় যে ডিলগুলো হয়েছে গত কয়েক বছর, প্রায় 100% সব ডিলগুলো কিন্তু কাতারে হয়েছে। এমনকি রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যে ডিলগুলো, এটা প্রাথমিক ডিলগুলো কাতারে হয়। একবার দুবার এরদোয়ান চেষ্টা করেছিলেন সেটা তুরস্কে করার জন্য, কিন্তু সফল হয়নি। কাতার এখানে সফল হয়েছে। এখন সেই কাতারে গেছেন মিস্টার খলিল, এরকম খবর বের হয়েছে। এবং সেখানে আবার আমেরিকান, আবার ভারতীয়, আবার এই যে বাংলাদেশে যারা লোকজন আছে তাদের সঙ্গে খলিলুর রহমান সাহেব বৈঠক করেছেন, সিরিজ বৈঠক করেছেন। এটা নিয়ে নানা রকম গল্প কাহিনী প্রকাশিত হচ্ছে। এবং সেখানে কাতারের পক্ষে যারা অংশগ্রহণ করেছেন তাদের নাম ধাম সহ ডিটেলস ইউটিউবাররা বলে দিচ্ছেন। এবং সেখানে তারা যে কথাটা বলার চেষ্টা করছেন সেটা হলো যে ওখানে আওয়ামী লীগকে নিয়ে বার্গেনিং হচ্ছে, শেখ হাসিনাকে রাজনীতিকে ফেরানোর ব্যাপারে বার্গেনিং হচ্ছে, ইত্যাদি নানা রকম কথাবার্তা। এগুলো শুনলে আওয়ামী লীগের লোকজন না অনেক আনন্দ পায়, মজা পায়, তাদের মন শান্তিতে ভরে আসে। তো এই সকল কারণে তাদের মনে শান্তি কিনা আমি বলতে পারবো না। আপনি যদি সাম্প্রতিক সময় বিবিসি বাংলার সঙ্গে জনাব সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার দেখেন, তারপর ভারতের কয়েকটি টেলিভিশন মিডিয়ার সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার দেখেন, আপনি তার বলার ধরন, প্রকৃতি, মানে তার শব্দচয়ন, বাংলাতে তার শব্দচয়ন এবং ইংরেজিতে তিনি এমনি অনেক অনেক ভালো বলেন। এবং তার এই ইংরেজি বলাটা এখন জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সকলের জন্য রীতিমতো লায়াবিলিটিসে পরিণত হয়েছেন। এর কারণ হলো তার ইংরেজি অ্যাকসেন্ট, উচ্চারণ, প্রাসঙ্গিকতা, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ইংরেজি বলার যে রিদম, এর ধারের কাছে নেই। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইংরেজি যদি বলেন, তারেক রহমান সাহেবের ইংরেজি আমি কখনো শুনিনি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্য ইংরেজিতে যদি শুনেন আর জয়ের ইংরেজি যদি আপনি দেখেন, তাহলে এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো জয় যখন কথা বলেন তখন মনে হবে শশী থারুর কথা বলছেন, বারাক ওবামা কথা বলছেন, অথবা ক্লিনটন কথা বলছেন, অথবা মার্গারেট থ্যাচার কথা বলছেন। ইংরেজির মানটা ওই পর্যায়ের। আর তার পাশে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের ইংরেজি দেন, আমার কাছে মনে হয় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ইংরেজি বলছেন, অথবা বরিশালের আঞ্চলিক ভাষায় ইংরেজি বলছেন, এরকম আমার কাছে মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি। কিন্তু এর ফলে কি হলো, জয় বাংলায় বললে অনেকে খুশি হয়, কিন্তু ইংরেজিতে যদি জয় কোনো বক্তব্য দেন তাহলে এটা তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের গায়ে রীতিমতো কচুর বিষ লেগে যায়। যারা এমনভাবে ইংরেজি বলতে পারে না, যারা এমনভাবে মানে যাকে বলে বিদেশি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পায় না, তো সে সকল মানুষ কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তারা খুবই ক্ষমতাধর, আগামীতে মনে করে তারা রাষ্ট্র ক্ষমতা চালাবেন, এই মানুষগুলো তাদের গায়ে রীতিমতো কচুর বিষ বা কচুর রস লেগে যায় এবং তারা জ্বলে পড়ে মনে হয় যে জয়কে যদি পেতাম ওর কান দুটো মলে দিতাম, ঠোঁট দুটো টেনে দিতাম, যে এই ঠোঁট ইংরেজি বলো কী করে। তারপর গালের, মানে আমরা যেটা একটা গালের এটাকে বলে হয় মানে কানসা, মানে গালের এবং কানের মাঝামাঝি যে জায়গাটি রয়েছে আর গালের যে যেটি অংশ রয়েছে সেটিকে আমরা মানে যাকে বলা হয়, অনেকে বলা হয়, মানে এই এটা আঞ্চলিক অনেক সুন্দর একটা শব্দ আছে, কিন্তু আমার এটা এই মুহূর্তে আমার মনে আসছে না। তো গালটা ধরে আমরা টেনে দেই, এরকম যে অনেক আছে না যে
গাল ধরে জোরে জোরে আপনি ওরে আমার কুটু বাবুরে, ওরে আমার টুসু বাবুরে, ওরে আমার পুনু বাবুরে, মানে একটা ছেলেকে বা শিশুকে আপনি আদর করতে চান, কিন্তু তার প্রতি আপনার খুব রাগ, এই জন্য আপনাকে ওই গাল টিপতে গিয়ে জোরে আপনি গাল টিপে দেন। তো ওই জোরে যে আপনি গাল টিপে দেন, শিশুটা কেঁদে ওঠে, কিন্তু তার বাবা মা মনে করে যে আপনি তাকে আদর করছেন, কিন্তু শিশুটা টের পায় যে আপনি তাকে মারছেন। তো এখানে গালের একটা সুন্দর শব্দ আছে, মনে পড়েছে, টাউয়া। আমাদের মানে গ্রাম অঞ্চলে যখন আপনি ওইভাবে রাগ হয়ে কারো গাল টানবেন, তখন ওটাকে বলা হয় টাউয়া। নমস্কার, আমি তরুণ ঘোষ। ভিডিওর শুরুতেই আমি বিএনপি নেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দুজনেই প্রায় একই সঙ্গে জলে কাদায় মাঠে ঘাটে ঘুরে রাজনীতি শুরু করেছেন এবং নানান উত্থান পতনের মধ্যে দিয়ে তাদের জীবন গেছে। যেমন খালেদা জিয়া, তেমনি তার মানে সমসাময়িক রাজনীতিবিদ আর শেখ হাসিনা, দুজনেই অত্যন্ত লড়াকু, প্রতিভাবান এবং বাগ্মিতা আছে দুজনের, এটা স্বীকার করতেই হবে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে যান, স্বাভাবিক জীবনে ফিরে আসুন এবং আবার রাজনৈতিক কর্মকাণ্ড তিনি শুরু করে দিন। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনিও উদ্বেগ প্রকাশ করে তার সুস্থতা কামনা করে তিনি একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি বলেছেন যে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য, তার অনেক অবদান রয়েছে বাংলাদেশ গঠনের পেছনে। এখন দরকার হলে ভারত সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত। যেটা বলা হয়নি, যেটা পরে বলা হচ্ছে যে দরকার হলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে দিল্লিতে এনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করে তার সুচিকিৎসার ব্যবস্থা করতেও ভারতের কোনো আপত্তি নেই, যেটা প্রধানমন্ত্রী ওখানে উল্লেখ করেননি। তো সেটাতে বিএনপি খুব উচ্ছ্বসিত। কিন্তু বিএনপি উচ্ছ্বসিত হলে কি হবে? আমাদের ডক্টর ইউনূস তিনি আবার দেখে দিয়েছেন ভারতবর্ষ হচ্ছে বাংলাদেশের চিরশত্রু। তার আগে উনি দেখেছিলেন কি বিডিআর হত্যার পেছনে ভারতের হাত রয়েছে। এই যে বাংলাদেশের এই যে রোগটা না, ছোঁয়াচে রোগের মতো, করোনার মতো, ওই পাকিস্তান থেকে এসছে। পাকিস্তানে ভূমিকম্প হয়েছে, বলছে ভারত মাটির তলায় মিসাইল ঢুকিয়ে দিয়ে ভূমিকম্প করিয়ে দিয়েছে। আর টলে পড়া পণ্ডিতরা যেরকম ভাষায় কথা বলে ওনারাও তাই বলছেন। কিন্তু মোহাম্মদ ইউনূস তো টলে পড়া মানুষ নন। একটা দেশে বিডিআর বিদ্রোহ হলো, তার সেটা করালো ভারতবর্ষ, দুনিয়ার কেউ মানবে? হাস্যকর একটা অভিযোগ। উনি যা যা করেন পৃথিবী এখন হাসে। একটা সময় ছিল যখন এই মোহাম্মদ ইউনূসকে একটা ইউনিভার্সিটি ডেকে পাঠানোর জন্য চিঠির পর চিঠি দিত। তারা মনে করতো ডক্টর ইউনূস যদি তাদের ইউনিভার্সিটিতে এসে একটা লেকচার দেন তারা ধন্য হয়ে যাবেন। এখন তারা দেশে ঢুকলে তারা দেখাও করতে আসেন না। নিজেকে এই পর্যায়ে উনি নামিয়ে এনেছেন। তো এটা কার জন্য হয়েছে? এটা ভারতবর্ষ করেছে? এটা তো ভারতবর্ষ করেনি। নাকি বলবেন এবার যে আমার এই সিদ্ধান্তের পেছনে ভারতবর্ষ দায়ী? এটা বলে দিতে পারেন কোনদিন, যেমন পাকিস্তানিরা বলে। পাকিস্তানের সমস্ত পেছনে রা কে হাত দেখে, রা বলে না, রা রা। ইন্ডিয়া বলবে না, ইন্ডিয়া। রা কি সাজিশ হয়। এখন বাংলাদেশেও তাই হয়েছে। যা কিছু হোক, কোনো গন্ডগোল হোক, কোনো ব্যক্তিকে মামলা দিয়ে তোলা হোক, আর রয়ের লোক বলে দেখে দাও, আর রয়ের প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশে এটা হয়েছে, এটা দেখে দাও। এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আপনাদের দেশ আপনারা চালান, ভারতবর্ষ নাকও গলাতে যাবে না, আর ভারতবর্ষ ছাড়া আপনাদের চলবেও না। এটাও মনে মনে জেনে নিন এবং স্বীকার করে নিন। তো যাই হোক, যে বৈঠকের কথা আমি বলছিলাম, সেই বৈঠকটা কালকে তো 6টার সময় তো বৈঠকটা হয়েছে। তো এই বৈঠকে ডক্টর ইউনূস কিছু সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। মতামত মানে তার বার্তা হচ্ছে, মানে একই সঙ্গে সেই বৈঠকে ক্যাবিনেট টেকনিক
সেখানে আলোচনা হয় বিশেষ বৈঠকের পাশাপাশি, সাধারণত হয় না। মানে এতটাই জরুরি যে ক্যাবিনেট, টেকনেক এবং আমাদের যে বিশেষ বৈঠক, বিশেষ পরিস্থিতি বিশেষ বৈঠক, তিনটে নিয়েই আলোচনা হয়। সেখানে উনি বেগম জিয়ার সুস্থতা কামনা করেন, বলেন আমাদের অন্যদিকে ভাবার কিছু নেই, মানে চারিদিক পারিপার্শ্বিক পরিবেশে যা ঘটছে তাতে উনি বলছেন আমাদের অন্যদিকে কোনো ভাবার কিছু নেই, সব ঠিকঠাক আছে। আর বিএনপির নাম না উল্লেখ করে তিনি বলেন কোনো রাজনৈতিক দলের হাতে দেশ তুলে দেব না। এখন রাজনৈতিক দল তার হাতে দেশ তুলে দেওয়ার কি আছে? মানুষ যাকে ভোট দেবে সেই হচ্ছে নেতা। আওয়ামী লীগকে ভোট দিলে আওয়ামী লীগের দল নেতা মন্ত্রী বনবে, বিএনপিকে দিলে বিএনপির বনবে, জামাতকে দিলে জামাতকে বলবে। আপনার যে শীর্ষ বিশ্ব করে কচি সংসদ রয়েছে, এনসিপির কচিকাচা আছে, সে এনসিপির কচিকা যদি পেছনে যদি বাংলাদেশের জনগণ দাঁড়ায়, যদি দাঁড়ায়, দাঁড়াবে না আমি জানি, যদি দাঁড়ায় তাদের মনের মতো কিছু একটা হলো যে অনেক খেটেছে তাই একটু পেছনে দাঁড়ানো দরকার, তাহলে তারাও নেতা হতে পারে, তারাও মন্ত্রী হতে পারে। সুতরাং কোনো রাজনৈতিক দলের হাতে দেশকে তুলে দেবো এগিয়ে মোয়া নাকি যে আপনি এর থেকে নিয়ে দেশটাকে ওর হাতে তুলে দিলেন? এই সমস্ত ভাঁড় বুকে যান আজকাল। আমাকে তো লোকে বলে আমি গাঁজা টাজা খাই। আমার তো এখন মনে হচ্ছে এই ডক্টর ইউনূস বোধহয় ওই গঞ্জিকা সেবন টেবন হয়তো করেন, গঞ্জিকা সেবন টেবন করে উনি এই সমস্ত উল্টোপাল্টা বলেন যে এই বিডিআর বিদ্রোহের পেছনে ভারত রয়েছে। আর কোন দিন বলবেন এই আমাদের এখানে যে ভূমিকম্প হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ঝড় হচ্ছে, জল হচ্ছে, এর পেছনেও ভারতের চক্রান্ত রয়েছে। কোন দিন বলবেন আমার জন্মটা ভারতের চক্রান্তে আমার জন্ম হয়েছে, বলে দিতে পারে, কোনো কিছু অসম্ভব নেই। উনি বলে দিলে ভারতের চক্রান্তে আমার জন্ম হয়েছে, এটা উনি বলতে পারেন। তবে আমরা জানি যে উনি সেটা বলবেন না। এবার ওনার অবস্থা তো খুব ঢিলে। এখন ঢিলে অবস্থায় এখন আবার লোকজন চাই। যে ছাত্রদের উনি ছেড়ে দিয়েছিলেন, একদম আগা গোড়া মূল থেকে ছেড়ে দিয়েছেন, এই বৈঠকে তিনি আবার ভাষণ দিয়ে বলেছেন যে এই ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তারা আমার পাশে আছে, তারা চলে যেতে বললে আমি চলে যাব, তারা থাকতে বললে আমি থাকবো। মানে আবার ছাত্রদের একটু উস্কে দিল, এই ছাত্র আর এনসিপি নেতাগুলোকে একটু উস্কে দিল যে তোমরা যারা আমার নামেতে একটু এদিক ওদিক ফিসফাস করছো, করো না বাবা, এখন সময় ভালো নয়, আমার পাশে থাকো, তোমরাও বাঁচবে, আমিও বাঁচবো, যদিও কেউ বাঁচবে না। ইতিমধ্যে আপনারা বোধহয় শুনেছেন, সরি, ভারত 14,000 নটিক্যাল মাইল নোটাম জারি করে দিয়েছে কাল রাত্রিবেলা। 14,000 নটিক্যাল মাইল, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশ কখনো করেনি। মানে বিশাখাপত্তনম থেকে আন্দামান পর্যন্ত 7 সিস্টার পুরোটা 14,000 কিলোমিটার। আজকে 2 তারিখ, ইউএস যা স্পর্শকাতর সময় দিয়েছে, 3 তারিখের পর থেকে কিছু হতে পারে। আমাদের এখানে আসাম, মণিপুর, মেঘালয় এই সমস্ত অঞ্চলে স্কোয়াড্রন সমস্ত মিরাজ, তারপর রাফেল, MiG-20 এই সমস্ত উড়ে উড়ে বেড়াচ্ছে, সমস্ত হচ্ছে। আচ্ছা, ওই মিসাইল টেস্টটা বোধহয় আজকালের মধ্যে মিসাইল টেস্ট হবে। এই যে 14,000 কিলোমিটার যেটাই করেছে, সেই মিসাইল টেস্টটা বোধহয় আজকালের মধ্যে হবে। সব এখন যন্ত্রপাতি ঝাড়িয়ে বুঝিয়ে নিচ্ছে, যখন মার হবে তখন তো একসঙ্গে 12 ঘন্টা 14 ঘন্টার মার তো হবে। তো যখন মার হবে তখন তো যাতে না থামা যায় আর কি, সব পরীক্ষা কমপ্লিট করে যখন অ্যাকশন শুরু করার তখন অ্যাকশনটা শুরু করে দেবে। কবে করবে তা আমি বলতে পারবো না। এবার উনি বলছেন যে অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতের উপরে চাপ বাড়ানোর জন্য আওয়ামী লীগকে ফেরানোর এখন কোনো রকম সম্ভাবনাই নেই। এখন নির্বাচন ঘোষণা হয়ে যাবে, এই নির্বাচন জীবনে হবে না, জীবনে নির্বাচন হবে না, দেখে নেবেন আপনারা, আমার কথা মিলিয়ে নেবেন। আমি 6 মাস 8 মাস আগে থেকে বলছি নির্বাচন হবে না, আজকেও বলছি নির্বাচন হবে না। উনি নির্বাচনের মূল্য ঝুলিয়ে দেন একটা। নির্বাচনের আগে আওয়ামী লীগকে এখন এর মধ্যে ইনক্লুড করা সম্ভব নয়। ইনক্লুসিভ নির্বাচন কি করে হবে আওয়ামী লীগকে দিয়ে, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, তাই এখন ওটা এখন ধামাচাপা থাক, পরে ও নিয়ে আলোচনা করা যাবে। তার মানে এখন উনি আওয়ামী লীগকে নিয়ে কিছু ভাবছেন না, সেটা একটা বার্তা ভারতকে দিয়ে দিলেন। আর ভারত সম্পর্কে এই যে হাসিনাকে ফেরানোর যে চিঠি দিয়েছিলেন, সে সম্পর্কে ভারতের একটা সংক্ষিপ্ত জবাব পাওয়া গেছে, খুব সংক্ষিপ্ত। সে জবাবটা হচ্ছে
যে যে চুক্তিটা দুই দেশের মধ্যে হয়েছিল, সেই চুক্তিটা নিবিড় এবং গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য নিশ্চয়ই বাংলাদেশে বুদ্ধিমান এবং বিবেচক মানুষ আছেন। তার মানে সবকটা তো গাধা, দুই একটা বুদ্ধিমান এবং বিবেচক মানুষ আছে যারা নিবিড়ভাবে ইন্টেন্সিভলি যারা দেখবে এটা। তাতে বলা আছে আততায়ীর হাতে কখনো মানে কোনো অপরাধীকে তুলে দেওয়া হবে না, তারা যাকে অপরাধী বলছে। অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার কোনো স্বপ্ন দেখবেন না, তিনি প্রত্যায়িত হয়ে যাবেন বাংলাদেশে, তাকে আপনারা ফাঁসি কাস্টে আনন্দ উল্লাস করতে করতে ঝোলাবেন বা প্রকাশ্য রাস্তায় ঝোলাতে পারেন, এটা আপনার স্বপ্ন দেখা ছেড়ে দিন। আর দ্বিতীয় কথা, ভারত যেটা বলেছে খুনি মানে আততায়ী মানে কি? আততায়ী মানে হলো খুনি। তার মানে কোনো খুনি সরকার, আপনার সরকারকে ঘুরিয়ে, ভারত তো সোজাসুজি বলে না, ঘুরিয়ে বলে, কোনো আততায়ী সরকারের হাতে কোনো বন্দীকে ফিরিয়ে দেওয়া হবে না। তার মানে মোহাম্মদ ইউনূস আপনি হলেন খুনি, আপনার হাতে রক্ত লেগে রয়েছে, আপনার দেশ হলো খুনিদের দেশ, যারা এই বাংলাদেশটাকে এখন ধ্বংস করছে। এই কারণে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আসা দরকার। একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি, এই জামাতকে লাথি মেরে দূর করতে, এনসিপিকে লাথি মেরে দূর করতে এই দুটো রাজনৈতিক দলকে একত্র হতে হবে। তবে যদি এই মোহাম্মদ ইউনূসকে রাস্তায় নামিয়ে একদম কাপড় চোপড় লেংটি সহ খুলে ফেলে দেওয়া যায়। আমি এখনো বলছি, ওর যা অবস্থা হবে, ওর অত্যন্ত করুণ অবস্থা হবে। এখন নিজেই প্রাণের আশঙ্কা করছেন। আমেরিকা একটা বার্তা পাঠিয়েছেন, আমার প্রাণের আশঙ্কা আছে, আমার এখানে জায়গা বাংলাদেশ ছাড়তে হবে, একটা বার্তা পাঠিয়েছেন। সে খবরটা আমার কাছে এসছে, কিন্তু পাকাপাকি হয়নি। পাকাপাকি হলে আমি ভিডিও করব যে কি বার্তাটা উনি কার মারফত পাঠিয়েছেন। এটি খলিলের মারফত নাকি অন্য কোনো ট্রেসি অ্যান্ড জেকবসনের মারফত উনি পাঠিয়েছেন। বার্তা উনি পাঠিয়েছেন, এবং তিনি যে মানে বিপদের মধ্যে রয়েছেন, তার প্রাণ সংশয় হতে পারে, এটা কিন্তু উনি আঁচ করতে পারছেন। তার কারণটা আমি জানি না, তার কি ব্যাখ্যা উনি দিয়েছেন তাও আমি জানি না। সেটা জানি আগে, জানলে পরে আমি কালকে নিশ্চয়ই, যদি কালকের মধ্যে জানতে পারি তাহলে কালকে, নইলে পরশু দিন এই নিয়ে ভিডিও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। 14,000 কিলোমিটারের নটিক্যাল মাইলেজ যে নোটাম জারি করেছে, সে ব্যাপারটা নিয়ে একটুখানি ভেবে আপনারা একটুখানি ভালো অবস্থানে থাকবেন, একটু মানে কি বলে, মানে অত্যন্ত সুরক্ষিত জায়গায় থাকবেন, এইটুকু আমার নিবেদন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবাইকে ধন্যবাদ।